আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় থমথমে রাজবাড়ীর গোয়ালন্দ। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের মামলায় ৩৫০০-এর বেশি আসামি। নির্বাচন বানচালে মাজারে হামলা সহ বিশৃঙ্খলা ঘটানো হচ্ছে বলে বিএনপির অভিযোগ। দেশ স্বাভাবিক প্রক্রিয়ায় এগোচ্ছে না মন্তব্য। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন। রাজধানীতে বিভিন্ন সংগঠনের শান্তি সমাবেশ, শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শরীয়তপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে প্রত্যাশা। এবং টাঙ্গাইলের সখীপুরে ৯ ভাইয়ের সম্মিলিত উদ্যোগ, কৃষি বাণিজ্যের অনন্য উদাহরণ। ৭৫০ একর বাণিজ্যিক কৃষির আয়োজনে প্রয়োজন আধুনিক প্রযুক্তি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজশাহীর পবা উপজেলায় বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে আজিজ ভান্ডারীর খানকা শরীফে হামলা ও ভাঙচুর ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খানকা শরীফের পক্ষ থেকে ৩ দিনের দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার আয়োজনের প্রথম দিন ছিল। জুমার নামাজের পর কয়েকশো মুসল্লি হামলা চালিয়ে পুরো খানকা শরীফ ভেঙে দেয়। খানকার পীর আজিজুল ইসলাম অভিযোগ করেছেন, জুমার নামাজের পর পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পবা থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, খানকার পীর হামলা হতে পারে। অভিযোগ করেছেন, জুমার নামাজের পর পুলিশের উপর উপস্থিতিতে হামলার ঘটনা ঘটলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পবা থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, হামলা হতে পারে এমন খবরে সেখানে আগে থেকে পুলিশ মোতায়েন ছিল। তবে ৫ থেকে ৬০০ মানুষ একসঙ্গে সেখানে হামলা করেছে, তাই পুলিশের কিছুই করার ছিল না। বিএনপির নেতারা বলেছেন, দেশ স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা অভিযোগ করেছেন, মাজারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচন বানচাল করতে নানা বিশৃঙ্খল ঘটনা ঘটানো হচ্ছে। রাহুল রায় রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল মিলাদ ও দোয়া মাহফিল। বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন এই মিলাদ মাহফিলে। পরে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে তারা এই কাজগুলো করছে। আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে হাজার ভাঙা মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা এটা ভারতে ঘটেছে। এটা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে তিনিও বিভিন্ন ইস্যুতে কথা বলেন। বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভালো লাগলো, কিন্তু এখনো পাঠানো হয়নি, এটা আমার কাছে ভালো লাগলো না। এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল। বিশেষ ব্যবস্থায় মাজার, তারপর খানকা, এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। এবং আপনারা খেয়াল রাখবেন, সাংবাদিক থেকে আমি দেখব, আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি। তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি।
একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শুক্রবার জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ভাঙচুর ঘটনায় গণ অধিকার পরিষদ জড়িত নয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে বলেছেন, নুরুল হক এখন মৃত। তার জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। এভাবে মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া ইসলাম অনুমোদন করে না। এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। সমাজ ও রাষ্ট্রে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দেশে শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার সাথে জামায়াতে ইসলামীর নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে শান্তি সমাবেশ, শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহ নানা আয়োজন করা হয়। চকর মালিথার রিপোর্ট। 570 খ্রিস্টাব্দের এই দিনে আল্লাহ রব্বুল আলমিনের পেয়ারা হাবিব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কায় মা আমেনার কোল আলো করে দুনিয়ায় আসেন। 63 বছর বয়সে 12 রবিউল আওয়ালের এই দিনেই শেষ নবী ইহলোক ত্যাগ করেন। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী সহ সারা দেশে সরকারি বেসরকারিভাবে পালন করা হচ্ছে নানা আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে সকালে মিরপুর মাজার শরীফ প্রাঙ্গণে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়া আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। পরে বের করা হয় শোভাযাত্রা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে মোটর শোভাযাত্রা করেছে নেদায়ে ইসলাম যুব সংঘ। আহলা দরবার শরীফ চাঁদ কমিউনিটি সেন্টারে আয়োজন করে আলোচনা সভার। মতিঝিল থেকে প্রেস ক্লাবের সামনে আনন্দ শোভাযাত্রা করেছে রেজভিয়া ফাউন্ডেশন। দিনটি স্মরণে রাজধানীর জিগাতলা ধানমন্ডি এলাকায় শোভাযাত্রা করেছে মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ। আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারিয়া রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করে শান্তি সমাবেশ। পরে ভক্ত আশিকানরা বের করে শোভাযাত্রা। যুগে যুগে যেসব নবী রাসূল পৃথিবীতে আবির্ভূত হয়ে মুসলিম উম্মাকে সত্যের পথ দেখিয়েছেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো তার জন্মদিনকে স্মরণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তুরাগ নদের 17 কিলোমিটার এলাকা ড্রেজিংয়ের কাজ শুরু করেছে সরকার। ঢাকার বাকি 4টি নদী দূষণমুক্ত করতে ডিসেম্বরের মধ্যে প্রকল্প চূড়ান্ত করা হবে। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকার জলাধার পুনরুদ্ধার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক নগর সংলাপে তিনি জানান, তুরাগের আশপাশে 179টি শিল্প প্রতিষ্ঠান নদী দূষণ করছে। সে সময় বিভিন্ন ক্যাটাগরির 6 জনকে বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড দেয়া হয়। এই নদী গবেষণা ইনস্টিটিউট ঝুঁকিপূর্ণ নদীর তালিকা চূড়ান্ত করবে। নদী গবেষণা ইনস্টিটিউট সীমান্ত নদীগুলোর তালিকা চূড়ান্ত করবে। তার সীমান্ত নদী যেগুলো জয়েন্ট রিভার কমিশনের এগ্রিমেন্টে আছে সেটার সাথে বারবার বলা হয়, কিন্তু আরো কিছু নদী রয়েছে। পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শরীয়তপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় বিপন্ন ও বিরল দেশীয় গাছের চারা।
এমন উদ্যোগ মাটির ক্ষয় ও নদী ভাঙন রোধ সহ পরিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে বিশিষ্টজনদের আশা। এস এম মুজিবুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পদ্মা, মেঘনা ও আড়িয়াল খাঁ নদীবেষ্টিত জেলা শরীয়তপুর। অপরিকল্পিত উন্নয়ন, নগরায়ন ও দূষণের পাশাপাশি নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয়ে জেলার পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতির উত্তরণে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে শরীয়তপুর, এই শরীয়তপুরে বড় গাছ, ফলের গাছ যখন দেখি, সেখানে কিন্তু দেখা যায় প্রায় 40 প্রজাতির পাখি বসবাস করে। এটা বিশাল ব্যাপার। শুধু যে একটি গাছ অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে তাই নয়, সে কিন্তু এই যে বন্যপ্রাণীর জন্য একটা বিশাল আশ্রয়ের স্থল। বড় গাছ, যে গাছগুলোতে ফল হয়, সেই গাছের চারা যেন আমরা বেশি বেশি করে লাগাই। আসুন আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবে শিক্ষার্থীদের বৃক্ষায়নের অঙ্গীকার। আমাদের দেশে যে পরিমাণ গাছ কাটা হচ্ছে সেই পরিমাণে গাছ লাগানো হচ্ছে না। বেশি বেশি গাছ লাগালে শুধু পরিবেশই ভালো হবে না, আমরাও সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। এই বৃক্ষরোপণ কর্মসূচি যা পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের এই ভালো কাজের ধারা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। এই গাছ অক্সিজেন দান করবে এবং প্রাণীকুল অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকবে। গাছ লাগালে বিভিন্ন যে নদী ভাঙ্গন আছে, নদী ভাঙ্গন রোধ হবে এবং পরিবেশ সুস্থ সুন্দর থাকবে। এই হুমকির বিশ্বকে আজকে বাঁচাতে হলে গাছ লাগানো অত্যন্ত জরুরি। দেশব্যাপী বৃক্ষরোপণের কর্মসূচি ছেড়ে দেওয়া যায়, তবেই কেবল পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব। নতুন প্রজন্মের হাত ধরেই সবুজায়নের অভিযাত্রা ত্বরান্বিত হবে প্রত্যাশা বিশিষ্টজনদের। সকলেই এই বৃক্ষরোপণের সাথে জড়িত হই এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করেছে তা নিঃসন্দেহ উৎসাহবাঞ্জক। এই উদ্যোগগুলো এই ছোট পরিসর থেকে ধীরে ধীরে বড় পরিসরে নিয়ে যায়, একটি সুন্দর শরীয়তপুর তথা একটি সুন্দর বাংলাদেশ আমাদের সামনে উপস্থাপিত হওয়া সম্ভব। আশা করি চ্যানেল আই বাংলাদেশের আনাচে কানাচে এই রকমের সামাজিক সচেতনতামূলক প্রোগ্রাম তারা চলমান রাখবে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, চ্যানেল আই। টাঙ্গাইলের সখীপুর উপজেলার আপন 9 ভাই সম্মিলিত উদ্যোগে বাংলাদেশে কৃষি বাণিজ্যের অনন্য এক উদাহরণ করেছেন। টাঙ্গাইলের ভিন্ন ভিন্ন জায়গায় মোট 750 একর জমিতে তারা গড়ে তুলেছেন বাণিজ্যিক কৃষির বিশাল আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। জনসংখ্যা বৃদ্ধির চাপ ও মানবসৃষ্ট নানা কারণে সারা দেশের মতো টাঙ্গাইলেও প্রতি বছর কৃষি জমি কমছে। গবেষণা বলছে গত 1 বছরে হারিয়েছে প্রায় 1420 হেক্টর জমি। তবুও এখানকার কৃষকদের উদ্ভাবনী চাষে বেড়েছে উৎপাদন, বেড়েছে ফসল বৈচিত্র্য। টাঙ্গাইলের সখীপুর উপজেলার আপন 9 ভাই, তাদের 12 ছেলে সন্তান এবং 11 জন জামাতা মিলে উদ্যোগ নিয়েছেন বিশাল বাণিজ্যিক কৃষির। আমরাও তো বড় কোনো গৃহস্থ না, আমরা সাধারণ একজন গৃহস্থ চাষি। ভাই এগুলো নিয়ে আস্তে 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 সব বাইরে নিয়ে আমরা যৌথ বাগান শুরু করে দিলাম। আমাদের ব্যবসা যারা 9 ভাই যৌথ ব্যবসা শুরু করে এই পর্যন্ত আসছে এবং ওনাদের এই উদ্যোগ দেখে আমরা যারা আমাদের জেনারেশন যারা আমরাও এই পথে আমরা আসি। 25 কোটি 90 লক্ষ টাকার মতো আমাদের এই খরচ, 7 লক্ষ গাছ বিক্রি হয় কত থেকে, আর 30 কোটি 50 লক্ষ টাকার মতো। কলা আর লেবু থেকে শুরু করে নানা ফসল উৎপাদন হয় এখানে। ওনাগো দিক নির্দেশন ফলো করে আমরা যেভাবে চাষ করতেছি আমরা লাভবান। সারের সহযোগিতা বা সরকার যদি আমাদের দিকে তাকাইতো, আমরা এই কৃষিকাজকে আরো সামনের দিকে আগায় নিতে পারবো। বিশাল আকারের চাষাবাদে প্রয়োজন আধুনিক প্রযুক্তি। উন্নত দেশগুলোর সবখানেই বড় ফার্মে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা গ্যাপ অনুসরণ করা হয়। এখানে প্রয়োজন উত্তম কৃষি চর্চার সূচনা। আবার প্রমাণ হলো একতাই বল, যেই বল এই খামারগুলোকে প্রতিষ্ঠা করেছে। যিনি উদ্যোগ নিয়েছিলেন তার হাত ধরে আজকে তার প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম মিলে এই 750 একর জমিতে যে বাগান তৈরি করেছেন, এই বাংলাদেশের অন্যান্য জায়গার জন্য একটা অনুকরণীয় হতে পারে। টাঙ্গাইলের ঘাটাইলের সিদ্দিক আলী বাজার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।
এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত ৩৫০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। রাজবাড়ী প্রতিনিধি খান মোহাম্মদ জহুরুল হকের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডে জুরান মোল্লা এলাকায় নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলার ঘটনা ঘটে। সম্প্রতি নুরাল হকের মৃত্যু হয়। বিশেষ কায়দায় কবর তৈরি করে তাকে দাফন করা হয়। এ নিয়ে কয়েকদিন ধরে ঈমান আকিদা রক্ষা কমিটির প্রতিবাদে এলাকায় উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন দুই পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিল। জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে ঈমান আকিদা রক্ষা কমিটি। এরপর নুরুল হকের দরবার শরীফে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষে একজন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হন। নুরুল হকের দরবার শরীফে ভাঙচুর ও আগুন এবং কবর থেকে মরদেহ তুলে পোড়ানো হয়। এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে যারা উস্কানি দিয়েছে এবং যারা জড়িত এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং আমাদের গ্রেপ্তার অভিযান চলছে। ইনশাআল্লাহ আমরা সামনে ভালো কিছু আমরা দিতে পারবো আশা করি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এই ঘটনায় অজ্ঞাত ৩৫০০ মানুষকে আসামি করে মামলা করা হয়েছে। আমরা এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। ঘটনার পর থেকে নুরাল পাগলার দরবার শরীফ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দরবার শরীফে বন্ধ রাখা হয়েছে সাধারণ মানুষের প্রবেশ। আল মুকসিদ, চ্যানেল আই। এছাড়াও রাজবাড়ীতে নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে হামলা ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ ঘটনায় প্রশাসনের ব্যর্থতা এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতা ফুটে উঠেছে বলে মন্তব্য করেছে দলটি। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিএনপি ও জামায়াতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় আলেম সমাজের সমন্বয়ে ঈমান আকিদা রক্ষা কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় সহিংসতার আশঙ্কা থাকলেও প্রশাসন ৩ দিনেও বিষয়টি সঠিক সুরাহা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অভিযোগ করেছে এনসিপি। এ ধরনের বর্বর ঘটনা শুধু ফৌজদারি অপরাধী নয়, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধেরও পরিপন্থী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, কিছুদিন ধরে একটি গোষ্ঠী নানাভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে ৫ যাত্রী নিহত হয়েছেন। চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিব নোমান জানিয়েছেন, বাসটি সকালে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে যায়। সে সময় বাস থেকে অন্তত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। দুর্ঘটনার কারণে প্রায় ১ ঘন্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকাল 10:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সে সময় দুদেশের কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা এবং দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নীতি নির্ধারক ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। সাক্ষাতে উভয় পক্ষই ভবিষ্যতে সংলাপ ও সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশের জনপ্রিয় বিজ্ঞাপন প্রতিষ্ঠান মাত্রার 40 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হল দীপ্যমান নক্ষত্র সম্মাননা 2025। বিজ্ঞাপন জগতে ভাষা, কথা, কণ্ঠ, সৃজনশীলতায় অবদানের জন্য 13 জন গুণী শিল্পীকে এই সম্মাননা দেয়া হয়। সুলতানা হিমুর রিপোর্ট।
বাংলাদেশ বিজ্ঞাপন নির্মাণ জগতে আধুনিকতা সৃজনশীল সৃষ্টির সাথে জড়িয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম মাত্রা। সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটি পূরণ করল 4 দশক। আর 40 বছরের দীর্ঘ এই পথযাত্রায় অসংখ্য সৃজন সহযোগীকে সম্মাননা জানাতে আয়োজন করা হয় দীপ্যমান নক্ষত্র সম্মাননা 2025। সন্ধ্যায় রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এই আয়োজন হয়ে ওঠে তারকাদের মিলন মেলা। মাত্রার বিজ্ঞাপনে কাজ করা 13 জন তারকা শিল্পীদের দেয়া হয় দীপ্যমান নক্ষত্র সম্মাননা। তাদের হাতে সম্মাননা তুলে দেন দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব, অভিনয় শিল্পী ও বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কর্ণধাররা। আমাদেরকে স্মরণ করেছেন আপনারা, এটাই অনেক বড় পাওয়া। বাংলাদেশের বিজ্ঞাপন জগতে মাত্রার দ্বারা যে নতুন একটা মাত্রা সৃষ্টি হয়েছে এটা বলাই যায়। এতটুকু আসার পিছনে কিন্তু স্যারের অনেক অবদান করে। উনি আমাকে বাংলাদেশের আধুনিক বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে আফজালকে আমরা জনক মনে করি। আফজালকে আবারও অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা আবারও। রায় বাচ্চাকে সবসময় বলতাম যে তুমি হচ্ছে ওনার যে বিগেস্ট সেন্টার অফ মাত্রার পথ চলা আরো সুন্দর হোক এবং ভালো লাগছে, এবং আমি সত্যি অনেক দিন পরে মন খুলে হাসলাম। বিজ্ঞাপনটির কথা আমার এখনো মনে আছে, যদি কেটে যায়, পুড়ে যায়, ত্বকের যদি কোনো ক্ষতি হয়, স্যাভলন করে নিরাময়। আইসিসি ট্রফি জয়ী হয়ে বিশ্বকাপে খেলেছিল। সেই সময়টাতে মাত্রা এবং নেসলে বাংলাদেশ আমাকে মডেল বানিয়েছিল মাইলোর। আয়োজনে বিজ্ঞাপন জগতে সময়ের সাথে এগিয়ে নেওয়ার উত্তরসূরি হিসেবে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে সম্মানিত করা হয়। নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছেন অ্যান্ড দে বিলিভড ইন মি, এবং তারা, আমি সবসময় বলি যে আমি যত বড় না, তারা আমাকে তার চেয়ে বড় ভাবতেন। আজকে যে যার সঙ্গে দেখা হচ্ছে সবাই বলছে, আহ তুমি কোত্থেকে, আরে কতদিন পর দেখা হলো। এই যে পাওয়া, যে বিজ্ঞাপনগুলো নির্মিত হয়েছে তার পেছনে যেসব সৃজনশীল মানুষেরা ছিলেন, আছে, তারা তাদের যোগ্যতা দিয়ে, সকলের যোগ্যতা দিয়ে এই কাজটি এই মাত্রায় এনে পৌঁছেছে। মাত্রার এই পথ চলা আরো দীর্ঘ হবে বলে প্রত্যাশা করেন শিল্পীরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাস করতেন, চিকিৎসা সেবা শুধু অর্থকরী ও লাভজনক পেশা নয়, রোগীকে সুস্থ রাখা চিকিৎসকদের মানসিক ও ধর্মীয় বিশ্বাস হওয়া উচিত। জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে আলোচনায় বক্তারা ডক্টর ইব্রাহিমের এই কথাটি নবীন চিকিৎসকদের আবারও মনে করিয়ে দেন। রাজধানীর শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালে ডায়াবেটিস সমিতির উদ্যোগে ডক্টর ইব্রাহিমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম এর পরিচালক অধ্যাপক ডক্টর MA হাই, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সাইদ, বারডেমের মহাপরিচালক অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান ছাড়াও জাতীয় অধ্যাপক AKM আজাদ খান বক্তৃতা করেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ডিপার্টমেন্ট অফ ওয়ার বা যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেন তিনি। নাম পরিবর্তনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এই নামটি বেশি উপযুক্ত। কংগ্রেসে অনুমোদন পাওয়ার আগে পর্যন্ত একে মন্ত্রণালয়ের দ্বিতীয় নাম হিসেবে ব্যবহার করা হবে। 1789 সালে যুক্তরাষ্ট্রে ডিপার্টমেন্ট অফ ওয়ার নামে প্রতিষ্ঠিত হয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এর নাম পরিবর্তন করে রাখেন ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিকল্পিতভাবে পেঁপে চাষ করে সফল হয়েছেন বেকার এক যুবক। মাত্র 70,000 টাকা খরচ করে 4 লাখ টাকা উৎপাদনের আশা করছেন তিনি। তার সাফল্য দেখে এলাকার অনেক কৃষকই পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠছেন। এবার প্রকৃতি সংবাদ।
বরগুনার পাথরঘাটায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেছে বিএনপি। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুর্নীতিমুক্ত স্বচ্ছ সমৃদ্ধ দেশ বিনির্মাণের প্রত্যয়ে কার্যক্রম সমন্বয় করেন পাথরঘাটা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শাহেদ। সে সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষায়নের পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে মাছের পোনাও অবমুক্ত করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার নীল রতন সরকার ও বিএনপি নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এবারে খেলার খবর। নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় থমথমে রাজবাড়ীর গোয়ালন্দ। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের মামলায় ৩৫০০-এর বেশি আসামি। নির্বাচন বানচালে মাজারে হামলা সহ বিশৃঙ্খলা ঘটনা হচ্ছে বলে বিএনপির অভিযোগ। দেশ স্বাভাবিক প্রক্রিয়ায় এগোচ্ছে না মন্তব্য। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন। রাজধানীতে বিভিন্ন সংগঠনের শান্তি সমাবেশ, শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শরীয়তপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে প্রত্যাশা। এবং টাঙ্গাইলের সখীপুরে ৯ ভাইয়ের সম্মিলিত উদ্যোগে কৃষি বাণিজ্যের অনন্য উদাহরণ। ৭৫০ একর বাণিজ্যিক কৃষির আয়োজনে প্রয়োজন আধুনিক প্রযুক্তি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।